সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্নমাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি প্রচার করা হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত করা হয়েছে সংস্কার, চিকিৎসা ও বিচার বিভাগ। আলোচনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে দুজন বিশেষজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আতিকুল সারোয়ার এবং এরপর অ্যাডভোকেট আশরারুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট একজন অভিজ্ঞ আইনজীবী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। সুধী দর্শক, এটা জুলাই মাস। আমরা জানি যে এই জুলাই মাসের এই স্মরণীয় এই দিনটি, এই স্মরণীয় এই মাসটি স্মরণীয় এই অর্থে সংগ্রাম, আনন্দ, বেদনার মহাকাব্য রচিত হয়েছিল, রক্তপাত হয়েছিল। 1400 মানুষের রক্তে ঢাকার রাজপথ, গোটা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা আত্মদান করেছিলেন শুধু গণতন্ত্রের জন্য। আমাদের এই দেশের, বাংলাদেশে গণতন্ত্র নিপীড়নের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল জনগণ। যারা আত্মদান করেছেন, শহীদ হয়েছেন, আমরা সকলেই তাদের প্রতি বোধহয় গভীর শ্রদ্ধা নিবেদন করতে পারি। এবং এটা অকল্পনীয় যে জুলাই এই ছাত্রগণ অভ্যুত্থান একটা ইতিহাসের অনন্য একটি অবস্থান হবে। কিছুতেই আমরা এটাকে বলতে পারবো না। এই বিষয়ে আমরা কথা বলি। প্রথমেই এটার বিষয়ে সংক্ষেপে দু একটি কথা এখন আতিকুল সারোয়ার, আপনি বলুন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সঞ্চালক, আমাদের নান্নু ভাই। জুলাই আমাদের অত্যন্ত একটা বিশাল পাওয়ার একটা মাস। বিগত স্বৈরাচারী শাসন যেটা প্রায় 17 বছর প্রলম্বিত হয়েছিল, সেইখানে এই জুলাই যদি আজকে না আসতো তাহলে আমরা এখনও স্বৈরাচারের কবলেই থাকতাম। তো সেই কবল থেকে মুক্ত করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি, এবং যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জোর আহ্বান জানাচ্ছি এবং তাদের রোগ মুক্তি কামনা করছি। এবং আমরা মনে হয় যে তাদের এই আন্দোলনের অভিজ্ঞতা আমরা আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তাদের স্বপ্নকে সফল করার পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। আপনাকে ধন্যবাদ। আমি এখানে অ্যাডভোকেট আশরারুল হক, আপনিও সংক্ষেপে দু একটি কথা বলে শ্রদ্ধা নিবেদন করুন। জি, আজকের এই অনুষ্ঠানে আমাদের সঞ্চালক সম্মানিত আমাদের নাজমুল হক নান্নু ভাই, সহ আলোচক ডক্টর আতিকুল সারোয়ার এবং এই মোহনা টিভির অগণিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে জুলাইয়ের এই আলোচনায় অনেক সময় দরকার। কেন জুলাই আসছে, জুলাইটাকে দিয়ে আমাদের অত সময় তো এই মুহূর্তে আমাদের একটা নাই, অল্প কথা, অন্য বিষয়। জুলাইটা যখন আন্দোলন শুরু হলো, 1 জুলাই, 1 তারিখ থেকে 10 তারিখ এদেশের মানুষেরা প্রথমে মন্তব্য করেছিল এটা ছাত্রদের কোটার আন্দোলন, এটা সরকারের সাথে একটা নেগোসিয়েশন হয়ে যাবে। কিন্তু এই অবহেলা এবং ক্রমেই এই দেশের সরকারে তখন যারা ছিল গণতন্ত্র ধ্বংস করেছিল, মানুষের মর্যাদা, মানুষের দুর্নীতি, লুটপাটে ভরে গিয়েছিল। এটার পুঞ্জীবিত ক্ষোভ
এই ছাত্রদের কোটা বিস্ফোরণ আন্দোলনের মাধ্যমে ঘটেছিল। বিস্ফোরণ ঘটিয়েছিল। হ্যাঁ, চমৎকার কথা বলেছেন আপনি। আপনার শ্রদ্ধা নিবেদন আমাদের সকলেরই। এবং শেষ একটি কথা আপনাদের দুজনের কাছে আমরা বলি যে আজকে আমাদের দেশের যে সম্পদ লুণ্ঠন হয়েছিল, যে এত হাজার হাজার কোটি টাকা সম্পদ লুণ্ঠন হয়েছিল, আমাদের এখানে বিডিআরকে হত্যা করা হয়েছিল, কোনো এক দেশের কমান্ডোরা এখানে এসেছিল, স্নাইপার ব্যবহার করা হয়েছিল, সেটা কাদের দিয়ে? সেনাবাহিনী নয়, পুলিশকে দিয়ে। ধীরে ধীরে গঠিত হয়েছিল বিদেশি কোনো, আপনার সত্যি কথা বলতে গেলে গোয়েন্দা সংস্থা, তারা নাকি সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে লুকে এই কাজগুলো করছিলেন ধ্বংস করার জন্য। যাই হোক, তা থেকে মুক্ত হয়েছে, বাংলাদেশ সঠিকভাবে চলুক এটি আমরা প্রত্যাশা করি। আমরা আবার যারা আত্মাহুতি দিয়েছেন তাদের জন্য আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। যারা আহত হয়েছেন তারা সুচিকিৎসা পান যেন, এবং তাদের জন্য পুনর্বাসিত করা হয়, এটা আমরা সবসময় কামনা করি। তা আসুন, আজকে আমাদের যে আলোচনা আছে সেটা হলো আমরা চিকিৎসা এবং বিচার সম্পর্কে আলোচনা করব। যদিও এই আলোচনার বিষয়বস্তু আমি নির্ধারিত করেছি এই জন্য, একদিনে এই আলোচনা কিন্তু শেষ করা যাবে না, কারণ এটা অনেক বড় একটি বিষয়, সমাজের গভীরে এটা। প্রথমেই ডাক্তার আতিকুল সারোয়ার, আপনি একজন অভিজ্ঞ চিকিৎসক, আপনি চিকিৎসা করেছেন সাধারণ মানুষের মধ্যে। আমি শুনেছি যে এখানে বলেছেন আপনাদের কিশোরগঞ্জের মানুষ যে উনি একটা পপুলারে উনি বসেন, চিকিৎসা করেন, কিন্তু এখান থেকে রওনা হওয়ার সময় উনি অনেকগুলো জায়গায় উনি রুগী দেখেন, এবং দৈনিক যদি উনি 200 রুগী দেখেন, 100 কোনো টাকা নেন না, আর যারা টাকা অনেক কম টাকা নেন। তো আমি সেখানে বলেছি যে গরিবের ডাক্তার যদি একবার আপনার নাম হয়ে যায় না, তাহলে যাদের টাকা আছে তারা আপনার কাছে যাবে না, মনে করবে যে ডাক্তার টাকা নেয় না সে কি ভালো চিকিৎসা করবে। সেই ক্ষেত্রেই আপনার কাছে আমি বলি যে আমাদের ঢাকায় এই আশরাফুল হক সাহেব নিজেও বলেছেন যে একজন ডাক্তার আছে, আমি শুনেছিলাম আগে 1200 টাকা 1500 টাকা, এখন শুনলাম 3500 টাকা নেয়। তা আমি সেই যে দুজন ডাক্তারের নাম তিনি বলেছেন, আমি মনে করি যে সরকারের উচিত হবে ওই 2 ডাক্তারকে, অথবা মেডিকেল কাউন্সিল অথবা ডাক্তারদের যদি সংস্থা থাকে, তাদেরকে এখনই এই মুহূর্তেই জবাবদিহির আওতায় আনা উচিত। বাংলাদেশ কি 71-এ মুক্তিযুদ্ধ করে কি স্বাধীনতা করেছিল কি মানুষকে অত্যাচার করার জন্য নাকি? এবং ডাক্তারদের মতো যাদের পেছনে একজন ডাক্তারকে তৈরি করতে কত টাকা দিতে হয়, কৃষক সাধারণ মানুষের ঘামের টাকা দিয়ে যে টাকা সরকার পায় তাই দিয়ে তাদের করতে হয়। আমি আর বলবো না, আপনি একজন এ ব্যাপারে বিশ্লেষণ দিন। ধন্যবাদ নান্নু ভাইকে। আবার চিকিৎসা এটা একটা মৌলিক মানুষের অধিকার, এবং এটা শুধু আমাদের বক্তব্যে না, এটা আমাদের সাংবিধানিক, এটা একটা রাইটও বটে। সে আলোকে আমাদের এই দেশের আপামর জনসাধারণ, অর্থাৎ সকলকে চিকিৎসা প্রোভাইড করা, এটা একটা অন্যতম একটা সরকারের দায়িত্ব। কিন্তু আমাদের দেশে ইউনিভার্সাল হেলথ কাভারেজ ইন্ডেক্স সেটা 2024-এ যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে 52%, অর্থাৎ 48% এখনও এই কাভারেজের বাহিরে। তো সেই দিক থেকে বর্তমান সরকার, বিশেষ করে এই গণতান্ত্রিক সরকার, অবশ্যই চেষ্টা করছে এই বিষয়গুলিকে অ্যাড্রেস করার জন্য। এইখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আসলে স্বাস্থ্য এমন একটা ব্যবস্থা যেটা যে নাকি সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, তারও যেমন প্রয়োজন, আবার সেই একেবারে শিল্পপতি যে তারও চিকিৎসা প্রয়োজন। তো সেই আলোকে আমাদের এই দেশের বিশেষভাবে যারা নিম্নবিত্ত, তাদের চিকিৎসা ব্যবস্থাটাই এখানে সবচেয়ে বেশি নিগৃহীত, বা এরা সঠিক চিকিৎসাটা পাচ্ছে না। তো আমাদের এই জায়গাটাতেই সবচেয়ে বেশি
আমাদের নজর দিতে হবে এবং সেইটা দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে একেবারে গ্রাসরুট লেভেলে। স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে যা আছে এটাকে যদি আমরা ধরেই নিই যে না এই ব্যবস্থাটাকে আমরা রেখে আমরা এটাকে উন্নতি করতে চাই, তাহলেও আমাদের এইখানে অনেকগুলো কাজ রয়ে গেছে যে কাজগুলি আমরা যদি করতে পারি তাহলে আমাদের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরা কিছুটা পৌঁছায় দিতে পারব। যেমন আমি যদি একেবারে গ্রামের একেবারে কমিউনিটি ক্লিনিক যেগুলি আছে সেগুলির কথাই যদি প্রথম ধরি, এই কমিউনিটি ক্লিনিকটা হলো একটা চিকিৎসার সবচাইতে মানুষের একেবারে হাতের মানে নাগালে দোরগোড়ায় পৌঁছে দাও। দোরগোড়ায় আচ্ছা, কমিউনিটি ক্লিনিকগুলো কি ডাক্তার আছে? এই কমিউনিটি ক্লিনিকগুলির ব্যাপারেই আমি দুইটা কথা বলতে চাই। এই কমিউনিটি ক্লিনিকগুলি পরিচালিত হয় আসলে হেলথ কেয়ার প্রোভাইডার নামে, তারা একটু ট্রেনিং প্রাপ্ত কিছু লোক দিয়ে। আচ্ছা, এই প্রসঙ্গে আপনার মনে আছে নিশ্চয়ই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বেয়ারফুট ডক্টর, নগ্নপদ ডাক্তারের একটা অপূর্ব, তিনি বলেছিলেন যে কিছু না কিছু জনগণের দোরগোড়ায় ধীরে ধীরে পৌঁছিয়ে দিতে হবে চিকিৎসা। একটা ভালো সিস্টেম করেছিলেন সেই সময়। এখন তো অনেক উন্নত হয়েছে। আপনি বলতে থাকুন, বলুন। এবং এই বিষয়টা আপনার যেটা আপনি তুলেছেন যে পল্লী চিকিৎসক, জি, এই নামে উনি তৎকালীন সময়ে প্রতিটা গ্রামে একজন চিকিৎসককে, গ্রাম্য চিকিৎসককে প্রশিক্ষিত করে তাকে একটা সিস্টেমের ভিতরে এনে, এবং তাকে কিন্তু আমরা সরকারিভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম। আমিও তখন প্রশিক্ষক ছিলাম। এবং আমার মনে হয় যে এইটুকুই করেছেন যে অন্তকে স্যালাইন যেন ঠিকভাবে দিতে পারে, কারণ কলেরা হতো স্যালাইন দিতে পারে, কিছু ওষুধ দিতে পারে, এমনকি জরুরি চিকিৎসা অনেক কিছু শিখিয়েছেন। আপনি বলুন। না, শুধু তাই নয়, এখানে তারা যখন চিকিৎসা এই জিনিসটা যখন তৈরি করা হলো পল্লী চিকিৎসক, এই পল্লী চিকিৎসকরা কিন্তু তখন এই ট্রেনিং পেয়ে এই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এরা কিন্তু সেই স্বাস্থ্য সেবাটা দিত, এবং একটা সিস্টেমও তৈরি করা হয়েছিল যে এই পল্লী চিকিৎসকরা যদি কোনো রোগী মনে করে যে না এটা আমার আওতার বাহিরে, তখন সে উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠিয়ে দিত। আচ্ছা আচ্ছা, এই যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু পরবর্তীতে আর থাকে নাই। এখন কি আছে? এখন নাই। তাহলে আপনি বলতে চান যে এই সিস্টেমটাকে আরো উন্নত করে ডেফিনেটলি সরকারের উচিত হবে এটাকে চালু। ডেফিনেটলি। তবে সরকার বোধহয় হেলথ কার্ড, হেলথ ই কার্ড একটা বোধহয় চালু করছেন। আচ্ছা, এখন প্রশ্ন সরাসরি যে আপনার ডাক্তারের যে ফিটা নিচ্ছেন 2 মিনিট 3 মিনিট বা ওটা নির্দিষ্ট করা থাকে, এবং এই সময়ের মধ্যে তারা যে পরিমাণ টাকা নিচ্ছেন এটা কিন্তু সমীচীন নয়। ডাক্তার, আমার মনে হয় যে আমার বেশি করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কথা আমার বেশি করে মনে হয়। উনি একটা নতুন ধরনের একটা ব্যবস্থা করেছিলেন যে কতটুকু নিতে পারে, চেম্বারে কতক্ষণ বসতে পারে, একটা সিস্টেম করেছিলেন। আপনি এ ব্যাপারে বলুন। এটা অত্যন্ত একটা বলা যায় সেনসিটিভ একটা আলোচনা। 3,500 টাকা নেবেন কেমন? সেনসিটিভ একটা আলোচনা, বা 2,500, কারণ চিকিৎসক 2,500 টাকা, কারণ 2,500 টাকা এটা তো কম না। একজন চিকিৎসক যখন চিকিৎসা করেন, ডেফিনেটলি উনি ওনার একটা প্রাইভেট যদি পরীক্ষা মানে চেম্বারে করেন, সেখানে নিশ্চয়ই উনি একটা নির্ধারিত ফিস অবশ্যই, কিন্তু সেখানে সরকারের একটা নজরদারি থাকা প্রয়োজন, এতে কোনো সন্দেহ নজরদারি। হ্যাঁ, কারণ হলো আসলে এই দেশের আমরা যারা সাধারণ মানুষ, এই যে দেশে এখনো মাসে দেখা যায় যে 5,000-7,000 টাকা হয়তো তার বেতন, এরকমও আছে অনেক। তো সেইখানে চিকিৎসা ব্যয় মাসে 5,000-7,000 টাকা। কিসের 5,000? হ্যাঁ, এরকম অনেকেরই আছে যে মাসে হয়তো 5,000-7,000 টাকা। কার কথা বলছেন এটা? ওই সাধারণ, একেবারে সাধারণ মানুষ, ডাক্তারের কথা তো বলেননি। ডাক্তারের কথা বলছি না। তো সে যখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যদি তার প্রয়োজন হয়, যদি যায়, আর সেখানে যদি এইরকম প্রায় 1,000-1,500 টাকা এটাকে নেওয়া হয়, ডেফিনেটলি এটা তার 1,000-1,500 টাকা কেউ সমর্থন করা যায় না। একটা বার্ডেন, এতে কোনো সন্দেহ নাই। তবে আমাদের যেটা প্রয়োজন এই দেশে, যেটা আমি প্রথমেই আলোচনায় নিয়ে আসছিলাম,
যে চিকিৎসার ব্যবস্থাটা একেবারে দোরগোড়ায় পৌঁছাইতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে বর্তমানে যেভাবে সার্ভিসটা দেওয়া হচ্ছে এই সার্ভিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি এবং সেইখানে যদি একটা প্রশিক্ষিত না শুধু একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে যদি, যেটা আমাদের অলরেডি জি। একটা প্যারামেডিক্স যারা আছে, বিশেষ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণ পেয়ে 3 বছরের তারা এই পড়াশোনা করে তারপরে ট্রেনিং করে তারপরে কিন্তু এরা চিকিৎসা ব্যবস্থাটার সাথে সম্পৃক্ত হয়। আমার সাজেশন থাকবে প্রতিটা কমিউনিটি ক্লিনিকে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করা হোক, তাহলে অ্যাটলিস্ট প্রাথমিক যে চিকিৎসাটা এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পক্ষে দেওয়া সম্ভব। এটা তো আপনি বললেন, কিন্তু যেখানে নগরায়ন হয়েছে, নগর যে ঢাকা মহানগরী অথবা জেলা শহরগুলোতে যে সমস্ত ডাক্তার সাহেবরা বসছেন, যারা আমাদের দেশীয় ডিগ্রি নিয়েছেন, বিদেশীয় নিয়েছেন, তাহলে তারা কতটা টাকা নিতে পারেন এবং তারা কতটা আন্তরিকতার সাথে দেখতে পারেন একজন পেশেন্টকে। দেখুন, এই ডাক্তারদের চিকিৎসার ব্যাপারে কিন্তু অনেকের সুনামও আছে বাংলাদেশে। আমার ভালো মতো মনে আছে, আমাদের মনে আছে যে ডাক্তার ফজলে রাব্বির কথা তো জানেন, উনি শহীদ হয়েছিলেন। উনি আমাদের ওই মরণাফাসানের চিকিৎসা করতেন, ন্যাপ করতেন, ছাত্র ইউনিয়ন করতাম। আমরা যখন মধুর ক্যান্টিন থেকে ওখানে যেতাম, ওনার ভাইয়েরা সকলে আমাদের পার্টি ছাত্র ইউনিয়ন করতাম। তো ডাক্তার ফজলে রাব্বির কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা, এই যে মেঝে যে মেডিকেল কলেজে যারা শুয়ে আছে সিট পায়নি, তো এইগুলো এমন কেন? এটার চিকিৎসা আপনারা করেন? আমরা রাব্বি ভাই বলতাম। তুমি বলেন যে দেখো, যে যা মেডিকেলে যারা নিচে শুয়ে আছে তারাও কিন্তু ভালো চিকিৎসা পায়। আমি ডাক্তার ফজলে ইলাহি ক্যান্সার স্পেশালিস্ট, উনি বলছিলেন যে এটা ঠিকই বলেছেন, মেডিকেলে এত ভালো চিকিৎসা হয়, এখনও কিন্তু এইটা কিন্তু প্রচারিত আছে। আপনার কাছে আমার প্রশ্ন, যে যারা প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের আজকে এতটা টাকা নেওয়া উচিত না, আর যত্ন করে দেখা উচিত। আমি নিজে দেখেছি 1 মিনিট 2 মিনিট দেখেই তাড়াতাড়ি দরজার দিকে ডাকা এবং অন্য পেশেন্টকে ঢুকিয়ে নেয় এবং তাকে আর ভালো ব্যবহারও করে না। যাক, আপনাকে ধন্যবাদ। আবার আমি আসবো। এবার আমি এই বিষয়টা কিন্তু একদিনে শেষ হবে না, আরও আলোচনা চলবে। স্বাস্থ্য বিভাগ, মেডিকেল কলেজ, এবং আমার মনে হয় যে আপনি জানেন বর্তমান সরকার এখানে সুপার স্পেশালাইজড হসপিটাল করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এটাকে অভিনন্দন জানানো উচিত, কিন্তু এটা যেন গরিব সাধারণ মানুষ যেন এই চিকিৎসা সেবা পায় সেদিকে দৃষ্টি দিতে হবে। এবং একটা নিয়ম বোধহয় আপনাদের আছে যে যারা এখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, আমি একজন ডাক্তারের কিছুদিন আগে গিয়েছিলাম, দেখলাম 10টা না কটা রোগী বোধহয় দেখার একটা নিয়ম করেছে। তো উনি 10 মিনিটের মধ্যে দিয়েই 10টা শেষ করে ফেললেন। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অ্যাসিস্ট্যান্টের বললেন এটা লিখি না, 10 মিনিটে শেষ। এটাও আমি দেখেছি এবং দুঃখজনক। আচ্ছা, এখন আমি আপনাকে আবার আসবো। আমি এবার আসি বিচার ব্যবস্থা সম্পর্কে আসি। আপনি আসরারুল হক সাহেব অ্যাডভোকেট, আপনি একজন দক্ষ আইনজীবী। আমি বলেছি যে আপনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনি করছেন। তা আপনার কাছে আমার প্রশ্ন যে নিশ্চয়ই বিচার ব্যবস্থার অনেক সংস্কার প্রয়োজন। কেন এই কথাটা বলছি? আপনার প্রদীপ হত্যার কথা মনে আছে? প্রদীপ যে আপনার গলায় চাপ দিয়ে যে হত্যা করেছিল একজন লেফটেন্যান্ট কর্নেল, হ্যাঁ, তার প্রাথমিক বিচারও হয়েছে, রায়ও হয়েছে। সেটার আবার আপিল বিভাগে কতদিন কত বছর ঘুরবে তার কোনো ইয়ত্তা নাই। এরকম হাজার হাজার মামলা, আর প্রতিনিয়ত এত মামলা আসছে, মামলা স্তূপীকৃত হয়ে যাচ্ছে। এই মামলার জট কিভাবে আপনারই হবে? কিভাবে, কোথায় আইন কমিশন, কোথায় সংস্কার কমিশন, কোথায় কি বহুদিন থেকে শোনা যায়। বর্তমান যে আইনমন্ত্রী আছেন, এই আইনমন্ত্রী সাহেব কতটা দক্ষ, কতটা অভিজ্ঞ, কতটা দূরদৃষ্টি সম্পন্ন, কতটা তাত্ত্বিক জ্ঞান আছে, কতটা রাজনৈতিক জ্ঞান আছে আমি জানি না। কিন্তু তবে আমরা আশা করি যে যখন উনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন, এই বিষয়গুলো উনি ভালোভাবে এটা করার চেষ্টা করবেন। এবং তারেক রহমান সরকারকে যদি জনপ্রিয় করতে হয়, তাহলে আজকে আইনের সংস্কার, বিচারের সংস্কার, এগুলো করতে হবে। আমি একজন নাগরিক হিসেবে, যদিও আমি আইনজীবী,
তবু নাগরিক হিসাবে আমি আপনার কাছে এই প্রশ্নটা আমি রাখলাম, আপনি আমাকে বিশ্লেষণ করুন। ধন্যবাদ। এটা তো অনেক বড় আলোচনা, জি, এটা একদিনে আপনি শেষ আগেই হবে না। বলেছেন একদিনে শেষ যে হবে না। একদিনে শেষ হবে না। আমি কি 2 মিনিট ওই ওই ওনার যে নিশ্চয়ই নিশ্চয়ই স্বাস্থ্যগত নিশ্চয়ই বিষয়, বলবেন আপনি, 2 নিশ্চয়ই মিনিট বলবেন। আমি শুধু হ্যাঁ বলবেন, দুটো জিনিস অবশ্যই বলি। বলবেন। একটা হচ্ছে যে এই কিছুদিন আগে বোধহয় 8-10 দিন আগে পত্রিকায় দেখলাম, মানে সমস্যাটা কোথায় দেখেন, এই উনি একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট, একজন ডাক্তার, এই 1টার দিকে একটা প্রাইভেট ক্লিনিকে তারা এসে তাকে ধরেছে, মানে সরকারি লোকজন, যে উনি প্রাইভেট প্র্যাকটিস করছেন। গভর্নমেন্ট তাকে বেতন দেয়, সকাল থেকে 4টা পর্যন্ত তার অফিসে ওখানে জনগণকে সেবা করার কথা, ওই জায়গায় ফাঁকি দিয়ে এসে সে এখানে প্রাইভেট চিকিৎসা করছে। তো কীভাবে এই সমাজটা, মানে রন্ধে রন্ধে, আমি শুধু স্বাস্থ্য বিভাগ ডাক্তারদের কথা বলতেছি না, সমস্ত রন্ধে রন্ধে আবার অনেক ভালো ডাক্তার আছে যারা ওই যে যেটা বলেছেন আপনি, খুব ভালো ডাক্তার। মানুষ খুব স্যাটিসফাইড, তাদের সাথে লাইন ধরে অপেক্ষা করছে। আর আরেকটা জিনিস আমি দেখেছি যে বিভিন্ন ডাক্তার যে যারা প্র্যাকটিস করে, ওখানে যারা বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছে, জি, জি। আপনি দেখবেন আপনি যখনই ডাক্তারের কাছ থেকে বেরোচ্ছেন উনি আপনার প্রেসক্রিপশন দেখে। ইট মিনস হোয়াট, যে আমি যদি ফাইজার কোম্পানির হই, তাহলে আমার কোম্পানির কয়টা ওষুধ উনি লিখলেন, এই আমি যে তাকে গিফট ইত্যাদি দিয়েছি এটা ঠিক মতো করতেছে কিনা। আমি ব্যক্তিগতভাবে যখন এরকম নিজেই এই সমস্যায় পড়ছি, আমি প্রেসক্রিপশনটা তার কাছ থেকে নিয়ে নিয়েছি। আপনাকে এটা দেখার দায়িত্ব কে দিয়েছে, আমি প্রশ্ন করেছি। আপনি কেন আমার প্রাইভেট জিনিস দেখবেন? এখানে অনেক কিছু থাকতে পারে, আমার অসুখ বিসুখ, আমার রোগের হ্যাঁ, দাম। অনেক কিছু। হ্যাঁ, আপনি এটা দেখবেন কেন? আমি তখন ডাক্তার সাহেবকে যে কমপ্লেনও করেছি, বলছে না এটা অ্যালাউড না। এবং আমি এই ইবনে সিনা হসপিটালে আমাদের সুপ্রিম কোর্টের সাথে জি। একটা কন্ট্রাক্ট আছে, আমরা ওখানে টেস্টেড করি। ওই জায়গায় লিফটে দেখলাম ওই কথাটা লেখা আছে যে কেউ যদি প্রেসক্রিপশন দেখতে যায় তাকে আপনারা প্রেসক্রিপশন দেখাবেন না। তো এই ব্যাপারে আমার মনে হয় যে একটা সতর্ক হওয়া উচিত। আপনি একটা জিনিস, আরেকটা জিনিস কিন্তু সত্য, পেশেন্টরা বসে আছে অপেক্ষা করছে, হঠাৎ দেখা গেল যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢুকে গেলেন, এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের ঘরে ঢোকা মানেই সহজ আর বেরোয় না। তারপরে সেখানে স্যান্ডউইচ গেল, কফি গেল, গল্প হলো, কিন্তু পেশেন্টরা অস্থির হয়ে গেছে। এরকম ডাক্তারও আছে, আবার অনেক ভালো ডাক্তার আছে, কিন্তু এত সুন্দর চিকিৎসা করেন, এত ভালো ব্যবহার করেন যে অকল্পনীয়। তার মধ্যে দিয়ে আমি যদিও প্রকাশ্যে আমার ডাক্তার আতিকুল সারোয়ার সাহেবকে বলতে হয় যে ওনার দেশের অনেক মানুষই আমার কাছে বলেছে, যেহেতু উনিও রাজনীতির সাথে সম্পর্কিত, জাতীয়তাবাদী রাজনীতি, বিএনপি একজন উনি নেতা হিসেবে পরিচিত তার এলাকায়। আচ্ছা, এখন আমরা মূল আলোচনা। আচ্ছা, আপনি একটা কথা বলেছিলেন, দুজন ডাক্তারের নামও বলেছিলেন, চর্ম বিশেষজ্ঞ 2,500 টাকা করে নেন। 2,500 টাকা ফিস নেন, এটা খুবই অন্যায়। তারপরেও আপনার এটা আবার রিপোর্ট যখন দেখাতে যাবেন সেখানে আবার আরেকটা ফিস। ইতিমধ্যে কথা উঠেছে যে কিছু কিছু ডাক্তার এই তার লেখাপড়া নিয়ে কি লেখে, মেডিসিন যে দোকানদার তারাও বোঝে না। আচ্ছা, যাই, দুইজন চর্ম বিশেষজ্ঞ যারা খুব পরিচিত, এখন তাদের সম্পর্কে আপনি বললেন। আর আপনি 1 মিনিট আইন সম্পর্কে বলার পরে আমরা একটু বিরতিতে যাব, তারপর আবার আসবো আপনার কাছে। ওকে, হ্যাঁ বলুন। এখন আমাদের বিচার বিভাগ দিয়ে যেটা বলতে বলেছেন, এই বিচার বিভাগের ইতিমধ্যে কিছু কিছু সংস্কার হয়েছে বিভিন্ন ইয়েতে, আমি সেটা বলবো। আর এমনি যেমন বিচারাধীন মামলা, পেন্ডিং মামলা, যেমন আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন মিলে প্রায় 5.5 লক্ষ মামলা পেন্ডিং বিচারাধীন মাত্র। হ্যাঁ, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন 5.5 লক্ষ। 5.5 লক্ষ। এবং আপনার এটা কি কিয়ামতের আগে শেষ হবে? এবং নিম্ন আদালতে বাংলাদেশে এটা প্রায় 46-47 লক্ষ মামলা বিচারাধীন। কত? 47 লাখ? 47 লক্ষ প্রায় বিচারাধীন। তো এই মামলাগুলো মানে ক্রমেই জটলা বাঁধছে, ডেইলি মামলা ফাইল হচ্ছে। এখন আপনি যদি একটা কোর্টে যান, দেখবেন যে সেই কোর্টে যতগুলো মামলা তার হিয়ারিংয়ের লিস্টে, জি, অন্তত 40টা 50টা এরকম। একটা জজ সাহেবের কি একটা মামলা একদিনের বেশি, একটা মামলা একটা শুনতেই তো তার বেলা চলে যায়। তারপরে সাক্ষীর ব্যাপারগুলো থাকে। আমরা এখন বিচার ব্যবস্থা সম্পর্কে আশরাফুল হক সাহেব বলছেন, আপনি বিশেষজ্ঞ। ধন্যবাদ। তো আমি যে জায়গায় ছিলাম যে একটা কোর্টে একজন সহকারী জজ বা একজন যুগ্ম জেলা জজ,
তার কোর্টে যে মামলাগুলো থাকে এই মামলাগুলো 20টা মামলা সে হয়তো 1টা বা 2টা মামলা শুনানি করতে পারে, বাকি 18টা মামলা আবার তাকে ডেট দিতে হয়। এই যে ডেটগুলো দিল পরবর্তী তারিখে এসে 18টার জায়গায় আরও 10টা মামলা যোগ হয়ে যাচ্ছে। সেজন্য এগুলো বিচারক বাড়াতে হবে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সিভিল প্রসিডিউর যেগুলো আমাদের দেওয়ানি মামলা, এর মধ্যে এগুলো কিছু সংস্কার করেছে, আগের ইন্টারিম গভর্নমেন্ট করেছে, এইটা মানে চলমান। যেমন একটা সিভিল মামলায় আপনি যখন মামলাটা ফাইল করলেন, নোটিশ সামন ইস্যু হয়। এই সামনটা ইস্যু পেতে পেতে ইস্যু হওয়া বিবাদীরা এই সামনটা পেতে পেতে এখানে 1-1.5 বছর চলে যায়। তো এখন এটা সংস্কার করেছে যে না, সামনটা তাদের ঠিকানায় হোয়াটসঅ্যাপের মেসেজে অথবা ফোনের মেসেজে অথবা এই সব পদ্ধতি ব্যবহার করে তাদেরকে সামন দেওয়া হবে, এবং এগুলো ওদের যে আমাদের যে কেস রেকর্ডের ফাইল আছে এখানে সংরক্ষণ করা হবে নোটিশটা, সামনটা ইস্যু হয়েছে কিনা। এতে সময় অনেক কমে গেছে। দ্বিতীয় বিষয় যে এই মামলাটা যখন ওরা বিবাদীরা জবাব দেওয়ার পরে যখন আপনার এটা ট্রায়ালে যাবে, সাক্ষীর জন্য বাদী বিবাদীর প্রায় 1.5 থেকে 2 বছর সাক্ষী লাগতো। এখন এটা সংস্কার করেছে যে সাক্ষী কোর্টে যেয়ে দিতে হবে না, এটা বাদীর লয়ার বিবাদীর লয়ার তারা সাক্ষী সব টাইপ করে একটা এফিডেভিট করে কোর্টে জমা দেবে। জমা দেওয়ার পরে একজন বাদী বিবাদীকে জেরা করতে পারে, বিবাদী বাদীকে জেরা করতে পারে, এরপরে আর্গুমেন্ট অ্যান্ড দেন জাজমেন্ট। তো এই সময়গুলো অনেক কমে আসছে এই আপনার সিভিল মামলায়। না, আমি খুব ভালো বলেছেন, কিন্তু তবু আমি বলি যে আপনি যে পদ্ধতির কথা এখন বললেন, 35 লক্ষ মামলা যদি থাকে, 47 লাখ, আচ্ছা, এরপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে, মফস্বলে আছে, মফস্বলের মামলা দিয়েই কিন্তু বললেন আপনি, জি জি, সমস্ত মামলা দিয়ে বললেন। কিন্তু এই মামলাগুলো কোনো অবস্থাতেই আপনি যে সংক্ষিপ্ত সময়ের যে পদ্ধতি, প্রতিটি পদক্ষেপের কথা বললেন, সেটাতেও কিন্তু সম্ভব না। তাহলে এমন একটা কিছু করতে হবে, সেটা হলো এই, যদি আপনারা সেটা সম্ভব হয়, আমি জানি না, সেটা সমস্ত মামলাগুলোকে কোন ক্যাটাগরির মামলা ভাগ করে ফেলতে হবে। ভাগ করে আপনার ধরুন আদালত, আপনার 10,000 আদালত বসাতে হবে, হ্যাঁ, বাড়াতে হবে, এবং প্রতিদিন একটা মামলা একদিনে নিষ্পত্তি করতে হবে। এই রকম একটা অবস্থানের মধ্যে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে যেতে হবে, তা না হলে মানুষের এ থেকে নিষ্কৃতি নেই। তবে ওইটা আপনার হচ্ছে আদালত বললেন, আদালত মানে ফিল্ড আদালত করে দেয়। এটা যেমন আপনার কোনো দেশে যুদ্ধ হলে পরে ফিল্ড হসপিটাল করে দেয়। এখন যেমন সিভিল জজ বলে, জি, সিভিল মামলায় সে শুধু সিভিল, আগে তো সব শুনতো সিভিল ক্রিমিনাল এভরিথিং। কারণ বহু লয়ার আছে, ওদেরকে আপনি করেন মামলার, ওদেরকে বিচারক হিসাবে ওদের কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে, হ্যাঁ, এটা করা যাবে, সুপ্রিম কোর্টও করবে না কেন? প্রচুর লয়ার আছে। আমার তো এগুলো তো একটা নিষ্পত্তি করতে হবে। তো তাছাড়া একটা গরিব মানুষ একটা ইচ্ছা করে একটা মিথ্যা মামলা দেওয়া হলো জমির ব্যাপারে, সে বেচারা কৃষক, সে এখানে মামলার জন্য ছুটে আসবে, কোথায় টাকা পাবে? আর লয়ারকে টাকা দিতে হবে, সকলকে টাকা, লয়ারদের টাকা না দিলে পরে করবে না। লয়াররা ডেট দিলেও তারা মনে করবে যে এটা ডেট দিলে তো তারই ভালো, এটা তো মিথ্যা না, এটা সত্য, 100 200 যাই হোক দিতে হবে তো তাকে। তো সুতরাং এই গরিব মানুষকে এই জাঁতাকল থেকে, আইনের নামে বিচারের নামে জাঁতাকল থেকে মুক্ত করবার জন্যে এমন একটা পদ্ধতি নিতে হবে। আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু একটা জিনিস দেখেছিলাম, যে কোনো দেশে গেলে উনি সেই দেশের ট্রাফিক সিস্টেম দেখতেন, সেই দেশের অফিস যতটা দেখা সম্ভব দেখতেন। আমরা যখন আপনার চীনে যাই, ওনার বাসায় গেলাম আমরা, সেটা হচ্ছে 1978 সালের ডিসেম্বরের 21 তারিখে গেলাম। মির্জা গোলাম হাফিজ সাহেব ছিলেন বাংলাদেশ চীনমৈত্রী সমিতি থেকে। তো উনি প্রথমে বললেন যে আপনারা চীনের প্রাচীরের উপরে উঠবেন, হেঁটে উঠবেন, হেঁটে উঠতে হবে আপনাদের, আত্মবিশ্বাস প্রবল করতে হবে। তারপরে আপনারা চীনের কমিউনে যাবেন, গ্রামাঞ্চলে মানুষের কাজগুলো দেখবেন, আপনারা ওদেরকে শৃঙ্খলাটা দেখবেন। আমাদের কয়েকটি বিষয় উনি আমাদের শিখিয়ে দিয়েছেন, অর্থাৎ উনি এই বিষয়গুলোকে ভালোভাবে দেখেছেন। সুতরাং আমাদের কর্তব্য হবে এই মামলাকে কিভাবে আমরা জটকে ছাড়ানো যায়, কিভাবে গুণগত মান উন্নত করা যায়, সেই বিষয়গুলো কিন্তু দেখা উচিত। আবার দেখেন, এই যে
যেমন আমাদের অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন একসময় 3টা কোর্ট ছিল, অনারেবল চিফ জাস্টিসের একটা কোর্ট, জি আর যিনি সিনিয়র অ্যাপিলেট ডিভিশনে তাকে দেওয়ার একটা কোর্ট, এইভাবে 3টা কোর্ট। জি এখন প্রায় 8-10 মাস অ্যাপিলেট ডিভিশনে জজ মাননীয় বিচারপতিদের সংখ্যা এখন 5 জনে। এই 5 জন দিয়ে তো আর 2-3টা কোর্ট চালাতে পারে না, এখন একটা কোর্টই চলছে। তো ওই যে 2টা দ্বিতীয় কোর্টটাও ছিল, এই কোর্টটা থাকলে অনেক মামলা আচ্ছা নিষ্পত্তি 100 জন, করতে পারো। আচ্ছা 100টা কোর্ট করা যায় না? এরকম যোগ্য ব্যক্তির কি অভাব আছে নাকি? না, না সেটাই। না, এটাও একটা প্রশ্ন। কিন্তু আগে তো আমরা সত্যি কথা বলতে গেলে আমি স্বাভাবিকভাবে আমি দেখেছি যে আপনার 1960 এবং 70 দশকে সারা পৃথিবীতেই ভালো ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, সঙ্গীত শিল্পী এবং সমস্ত ক্ষেত্রে নৃত্যশিল্পী, কিন্তু সেটা এখন সব কোথাও খুঁজে পাই না। এরকম প্রতিভার, নতুন প্রতিভার সৃষ্টি হচ্ছে না, একটা দুইটা হচ্ছে। তো তেমনিভাবে আপনি আদালতে বললেন 1-2 জন বিচার করে, এটা কি? না, সেটাই, মানে বিচারপতির সংখ্যা বাড়াতে আরো হবে, বাড়াতে নিয়োগ হবে। দিতে হবে। আর আমি 100টা আদালতের কথা বলছি, আপনি 100টা না করেন, 70-80 করেন, ধীরে ধীরে বৃদ্ধি করেন, কিন্তু বিচার তো দিতে হবে। মানুষ তো বিচার চায়। আপনারা এখানে লয়ার, এখানে প্রচুর লয়ার হচ্ছে, চেম্বার হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, গাড়ি হচ্ছে, কিন্তু জনগণ কোথায় পাবে বিচার? আমি কিন্তু শুধু ঢাকার কথা বলছি না, গোটা বাংলাদেশের কথা বলছি। সুতরাং এদিকে আপনাদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত, এবং আশা করি যে আইনজীবী ফোরাম থেকে আপনাদের দক্ষ অনেকেই আছেন, নির্বাচন করেন এবং অনেক ভালো ভালো কথা বলেন, সেটার কাজ হোক। আপনাকে এবার আমি আবার আসবো আপনার কাছে। আমি ডাক্তার আতিকুল সারোয়ার সাহেবের কাছে আমি জিজ্ঞেস করি, কিছুদিন আগে আপনি নিশ্চয়ই জানেন যে একটা হাসপাতালে কয়েকজন শিশু মারা গিয়েছিল। আপনারা জানেন, এটা জেনারেল, আপনি নিজেও জানেন এটা। আদ্দিন বোধহয়, এর অর্থটা বোধহয় মানে যাকে বলা হয় সেবাটা হচ্ছে কি, যে প্রাণদান সেবা, এরকম ধরনের, মানে মানুষের জীবন দান, দান সংস্থা বা সেবা দান সংস্থা, জীবন দান, হ্যাঁ, আদ্দিন জীবন দান। কিন্তু সেখানে তো জীবন গ্রহণ করা হয়ে গেছে। জীবনকে দেওয়া তো দূরে থাক, জীবনটা তারা গ্রহণ করে নিয়েছে। তো এইরকম শিশুদের হঠাৎ বোঝা গিয়েছিল বলেই জানা গেল যে ওখানে বেকারি আছে, এরকম ধরনের অবস্থা আছে। এরকম ঘটনা তো ইউনাইটেড হাসপাতালে অনেক হয়েছে, আমার চোখের সামনেই হয়েছে। কাঁদতে কাঁদতে এসে বলল, জানেন যে তাকে আইসিইউতে না সিসিইউতে রাখা হয়েছিল, ডাক্তার আসেনি, নার্সকে পাঠিয়ে দিয়েছে, সেখানে স্যালাইনের ওইটা খোলার পরিবর্তে উনি অক্সিজেনটাই খুলে ফেলেছেন, সেই নার্স মারা গেছে সাথে সাথে। তা আবার এটা ভাঙচুর শুরু হয়ে যেত। যাই হোক, আমি ওখানে উপস্থিত থেকে আমার পরিচিত জন, আমি বললাম না ঠিক আছে, এটাই করা দরকার। কি হবে বলে, মারা গেল একজন মানুষকে, সিসিইউতে রাখা হয়েছিল, সেখানে আপনার এটা ইউনাইটেড হাসপাতাল, সেখানেই সকালে ছুটে যায়। ইউনাইটেড হাসপাতালে কিন্তু আরও অনেক গোলযোগ হয়েছে, আরও বহু ধরনের অব্যবস্থা। ভাই, সকলেই তো আর এরকম প্রতিবাদ করে না, সকলেই লোকজন নিয়ে ভাঙাভাঙি করে না। অনেকে নিশ্চিন্ত মনে আপনার মাথা নিচু করে বুকের কষ্ট বুকে চেপে চলে আসে হাসপাতাল থেকে। এরকম কঠিন অবস্থা বহু হাসপাতালে আছে, আর অলিতে গলিতে অনেক হাসপাতাল হয়েছে। সুতরাং এই জন্য আপনারা যারা ডাক্তার, আপনাদের সংস্থা আছে, সংগঠন আছে, আজকাল এগুলো কে দেখে বলেন? কত সমস্যা, কত কি পত্রিকা খুললে অনেক কিছুই দেখা যায়। ভালো ভালো কিছু করার চেষ্টাও করেন সরকার, নিশ্চয়ই বর্তমান সরকার করবেন। সুতরাং আপনি এই বিষয়ে বলুন যে হাসপাতালগুলো আজকে তার যে পদক্ষেপগুলো, সংস্কার কিভাবে করা যায়, একটুখানি বিশ্লেষণ দিন। এই আপনি গ্রামের কথাও বলবেন, বিষয়টা যেটা আপনি বিশেষ করে আদ্দিন হসপিটালে যে শিশু মৃত্যু, এটা অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক, এবং সরকার কিন্তু এই বিষয়ে যথেষ্ট শক্ত পদক্ষেপও নিয়েছে। তো যে জিনিসটা এখানে আমি যেটা আমার ব্যক্তিগত এটা মতামত, অবশ্য আমার ওই আশরারুল ভাইয়ের একটা বিষয় আমি একটু জানতে চাবো, সেটা আমি একটু পরেই আসছি। আমাদের হাতে সময় মাত্র 3 মিনিট। ও, তাহলে আমি আমার মনে হয় যে আমি একটু আশরারুল ভাইয়ের বিষয়ে একটু কথা বলি, যে এখানে আমরা বিচার বিভাগে কিন্তু একটা বিশাল, আমরা জানি যে দুর্নীতির যে এটা কিন্তু বিচার বিভাগেও কম না, অনেক।
এবং সেই বিচার বিভাগে বিশেষ করে যারা নাকি এখানে দুর্নীতি বিচারক কোথায় নাই বলেন, বিচারক সর্বত্রই আছে। এবং যারা নাকি আমাদের যারা আইনজীবী, আমি কি একটু জানতে পারি যে আইনজীবীদেরও এমনও শুনি যে অনেকেরই যে এই তাদের ফিস হলো এই মানে লক্ষাধিক টাকা বা এরকম অনেক অনেক টাকা আছে, এটা সত্য। ফিস থাকে। হ্যাঁ। এইখানে কি কোনো কিছু মানে ইয়ে করার কোনো কি সিস্টেম কি কিছু আছে? কারণ উনি তো একজন আইনের তো সেটা আমার জানার জন্য বলছি। দিব এবং দিব হ্যাঁ 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 বলেন। হ্যাঁ এটা অ্যাপিলেট ডিভিশন থেকে একটা সিদ্ধান্ত নির্ধারণ করা আছে, আইনজীবীদের কোনো মামলার ফিটা ফিক্স হতে পারে না। বিকজ আমি বলি, ডাক্তার সাহেবকে তো আমি দেখালাম, চলে আসলাম, তার একটা ফিস দিলাম। আইনজীবী যখন আপনার এই মামলাটা নিল, এই মামলাটা রিসিভ করলো, এই মামলাটা রেডি করা, এই মামলাটা এফিডেভিট করা, এটা কোর্টে ফাইল করা, কোর্টে মুভ করা, এবং এটা এই মামলাটা কতদিনে নিষ্পত্তি হবে, 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত বা তারও বেশি থাকতে হয়। তো এই জন্য ফিসটা এমনি শোনা যায় যে প্রথমে মামলা ফাইলিংয়ের যে আনুষঙ্গিক খরচ, এগুলো সবগুলো সম্পৃক্ত এর সাথে। আচ্ছা, তারপরে জুনিয়র্স অ্যান্ড অ্যাসোসিয়েশন। হ্যাঁ, সংক্ষিপ্ত এটা পরে আলোচনা আচ্ছা, কন্টিনিউ হ্যাঁ। করা যাবে। তো- এটা একটা আপনি ঠিকই বলেছেন, আবার এটাও ঠিক যে এই মামলা বছরের পর বছর চলবে, কিন্তু যখনই কেউ যাবে তখন তার কাছ থেকে কিন্তু লয়ারকে কিছু না কিছু দিতে হয়। উনি প্রশ্নটা উত্থাপন করেছেন। আমরা যাই হোক, আপনি যেটা বলেছেন এটা ঠিক, লয়ারের কিন্তু ওভাবে নির্ধারণ করা খুব ডিফিকাল্ট, কঠিন। আর আপনি যে কথাগুলো বলেছেন এটাও সত্য, এটা যে আপনি 8 দিনের কথা বললেন, এটা মর্মান্তিক, সরকার নিশ্চয়ই একটা তো ব্যবস্থা নেবে। এখানে 8 দিনের বিষয়ে আরেকটা আমি ছোট্ট একটা ইয়ে রেখে আমি শেষ করতে চাই। এখানে টোটাল প্রতিষ্ঠানটাকে এখানে যেভাবে ইয়ে করা হয়েছে, টু মাচ হচ্ছে এটা। এইটা বিষয়টা হয়তো আমি এই নিয়ে আমার একটু ইয়ে আছে, কিন্তু আমার কথা হলো যে এখানে স্পেসিফিক যে নাকি দোষী সে কিন্তু এখনো কিন্তু আইন মানে বিচারের আওতায় আসে নাই, তাকে বিচারের এবং আওতায়, তাকে বিচার আওতায় যে নাকি এটার হ্যাঁ, জন্য এটার দায়ী, জন্য যে অবশ্যই। দেখা গেল যে একজন সার্জারির ডাক্তার, তার এখানে তার ডিপার্টমেন্ট ভালো হ্যাঁ, আছে, ঠিকই বলেছেন আপনি, তাকে আমাকে বিচারের আওতায় আনতে হবে। এক মিনিট শুধু আর সময় নাই, শেষ করতে হবে। বলেন, বলে ফেলেন। বলছি যে প্রতিদিন হামে বাচ্চারা মারা যাচ্ছে, আচ্ছা, এই ঠিক পর্যন্ত আছে। প্রায় 700 মারা গেছে। হ্যাঁ, এখন এটাও ঠিক, আপনি বলছেন ঠিকই, আনা উচিত। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের আলোচনা অনেক বাকি থাকলো, আরও আলোচনা করতে হবে, বড় সাবজেক্ট নিয়েছি। শুধু দর্শক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, আবার দেখা হবে।